ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, এই যে এ ধরনের আপনার, আমি এটাকে বলবো যে অসুস্থ চিন্তা ভাবনা করা। আপনি একটা শান্তি চান কিনা? আমরা তো সবাই শান্তিপ্রিয় মানুষ। আপনি ভারতের সাথে যুদ্ধ করতে চান, আপনাকে তো চিন্তা করতে হবে আপনি নিজের ক্যাপাসিটি আছে কিনা, নিজেকে সেভাবে আপনি গড়ে তুলেছেন কিনা, আপনার সক্ষমতা আছে কিনা, অথবা আপনি এটা যে করবেন এটার ব্যাকলিস্টে নেওয়ার মতো সামর্থ্য আপনার কাছে আছে কিনা। তো এগুলা আকৃত চিন্তা না করে এই ধরনের হাইলি পপুলিস্ট চিন্তা ভাবনা পেডল করে যারা আপনার পাবলিক সিম্প্যাথি অথবা পাবলিক সাপোর্ট পাওয়ার চেষ্টা করে, এরা বেসিক্যালি একটা নিজস্ব চিন্তা, নিজস্ব একটা কিছু স্বার্থ সিদ্ধি উদ্ধারের জন্য তারা এই কাজগুলো করে থাকে। এখন মুর্তজা ভাই, এই ভারতীয় আধিপত্যবাদটা কি? মানে স্বাধীনতার কথার সাথে ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় বিজয় দিবস, এই বিজয় দিবস মানি না, আর অনেক আপনি যা বলছেন আর জুলকারনাইন সাহেব যে কথাগুলো বলেছেন ওই কথাগুলোর পরে খুব বেশি কিছু যোগ করার নাই। 16ই ডিসেম্বর বা যে কথাগুলো বললাম আমি, এই কথাগুলো যখন বলা হয় তখন মুক্তিযুদ্ধটাকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়া হয়। তখন মুক্তিযুদ্ধটা আওয়ামী লীগের দিকে ঠেলে গেলে আওয়ামী লীগ তখন মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করার সোল এজেন্সি পেয়ে যায়, এবং সেটা সে 16 বছর ধরে করেছে। আর এখন এসে যখন আবার ওই কথাগুলো বলা হচ্ছে, 71কে যেভাবে আপনার তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে, এবং এরা ধরে নিয়েছে যে এই কথাগুলো এখন বাংলাদেশে বলা যায় এবং এই কথাগুলো বললে এর বিপরীতে কোনো প্রতিক্রিয়া হবে না, অথবা প্রতিক্রিয়া হলেও তারা সেটাকে ডমিনেট করবে, তারা এরকম একটা জায়গাতে গেছে। এই জায়গায় যাওয়ার এর নেগেটিভ রেজাল্টটা হচ্ছে ওই যে আপনি যেটা বললেন যে মুক্তিযুদ্ধটা বললেন যে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়ার যে প্রক্রিয়াটা তৈরি করা হচ্ছে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে শেষ পর্যন্ত গিয়ে, আমি আবারও বলি, এইটার শেষ পর্যন্ত গিয়ে সরকারের জন্য আপনি যে কথা বলছেন তার সঙ্গে আমি দ্বিমত করছি না, কিন্তু যারা এই কাজগুলো করছে ইতিহাসে শেষ পর্যন্ত গিয়ে মূল্যটা আবার তাদেরই দিতে হবে। জুলকারনাইন স্যার খান, আপনি খেয়াল করছেন আমাদের এখানে ভাইসা যাচ্ছে মোদি যে আজ ইন্ডিয়া স্বাধীনতা দিবস বলছে, মোদি যে আজকে বিজয় দিবস বলছে, মোদি যে আজকে টুইট করছে। আরে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের মানে ইন্ডিয়া আর পাকিস্তানের যুদ্ধ তো একটা হয়েছে 1971 সালে, আশ্চর্য ব্যাপার। এটা যদি তারা এটা যারা লিখে, না এটা লিখতেছে না তো, অপতথ্যের কথা মুর্তজা ভাই প্রথমে বললো না, এইটা যদি অপতথ্য না হয়, যারা এটা ছড়াইতেছে, যারা এটা নিয়ে খিলখিল করে হাসতেছে, যারা এটা নিয়ে পাশে রেখে রয়েছে, তাদেরকে কোনো গ্রেফতারে কোনো নাম নাই, তারা গর্ব করে এখানে কথা বলে বেড়াইতেছে। কিসের মধ্যে এসে পড়লাম? স্যার আপনার কাছে আমার শুধু এইটা প্রশ্ন, আমি কিন্তু এই যে উপদেষ্টা, তার সহকারী, এই যে মেকানিজমটা, এটা কিন্তু আমি চারিদিকে দেখতে পাই। মানে এই যে নিরাপত্তা উপদেষ্টা কি আসলে পররাষ্ট্র উপদেষ্টা? পররাষ্ট্র উপদেষ্টা না, সেই পররাষ্ট্র উপদেষ্টা। হ্যাঁ, তো এখন মানে ইন্টারেস্টিং কথা বলেছেন আমি কিছু হলেই, তৌহিদ সাহেবকে কিছু হলেই গালিগালাজ করে ফেলা হয়। তৌহিদ সাহেবের তো এখানে কোনো ক্ষমতা নাই, ক্ষমতা তো আরেকজন উপর থেকে নিয়ে আসছে। মানে তৌহিদ সাহেব পররাষ্ট্র উপদেষ্টা যদি দিল্লি গিয়ে কারোর সাথে বৈঠক করে আসতো তাহলে সে শেষ হয়ে যেত। নিরাপত্তা উপদেষ্টা গিয়ে 4 দিন গিয়ে ওইখানে গিয়ে ভয়ে হোটেলেও থাকে নাই, আমরা ওইখানে হাই কমিশনের বাসা থেকে তারা ঘুমাইতে হয়েছে ভয়ে। কিন্তু আমার কথা হলো, নিরাপত্তা উপদেষ্টা, আমি কথার মানে জনাব গোলাম মুর্তজার কথা একটু আমি শুনতে চাই, কিন্তু আমি শুধু একটু জিজ্ঞেস করবো যে আপনার কাছে কি মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস কি করেন আসলে? মানে এই উপদেষ্টা ব্যর্থ, এই উপদেষ্টা পারে না, এই উপদেষ্টা করে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা ছাড়া আনিস আলমগীর গ্রেফতার হতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা ছাড়া এই হাদির মৃত্যুর পরে এই গোয়েন্দা সংস্থাগুলি যে মুভ করে নাই বা করছে কিনা, যে জবাবদিহি চাইতেছে, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়, উনি অ্যাক্ট করে নাই। আপনি কি মনে করেন এই রুটিন চেঞ্জ হয়েছে প্রাইম মিনিস্টারের কার্যালয় থেকে ডিবি অফিসে বা ঢাকার কমিশনারের কবে যে এটা মুভ করো তারপর মুভ করবে? আপনি কি মনে হয় এটা চেঞ্জ হয়েছে? আপনার গোয়েন্দা সংস্থাগুলো কি আসলে এখন ফাংশনাল অবস্থায় আছে? আপনি কি জানেন যে তারা ফাংশনাল অবস্থায় আছে কিনা, অথবা তাদেরকে যে তাদের যে অ্যাক্টিভিটিস, সাধারণভাবে যে তারা অ্যাক্টিভিটিস করা দরকার, তাদের অ্যাক্টিভিটিস গুলো করতে আপনার যে ধরনের কোঅপারেশন লাগে সে ধরনের কোঅপারেশন কি তারা পাচ্ছে? বলেন তো আমাকে। কোঅপারেশন না তো সরকার প্রধান তো তাদেরকে এনাবলই করতেছেন না, অথবা যখন তার কাছে খারাপ লাগতেছে যে আনিস আলমগীরকে ধরে নিয়ে আসো যাও। আমাদের দর্শকরা বলতেছেন যে ইয়েস খালেদ, মানে আমাদের দর্শকদের মধ্যে একজন তৌসিফ রহমান 88552 উনি বলতেছেন ইয়েস খালেদ লুক ইউ কাওয়ার্ড, তারপর উনি বাস্টার্ড বলছেন, তারপরে বলছেন তুষারের মাসুদ কামাল শুড অলসো বি ইন জেল। ভাই আমারও জেলে নেন, আমি যে বাংলাদেশে যাবো ফেব্রুয়ারিতে, আমারও জেল দেন।
সিরিয়াসলি, মানে আপনারা জেলে দিয়ে দেন। গোলাম মুর্তজা ভাই, আপনার কাছ থেকে একটু আমি শুনতে চাইবো যে এই আসলে এই উপদেষ্টা পরিষদের এই 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 জিনিসটা কি। ও আমি আরেকটা একটু আমি পড়তে চাই যে তারেক রহমানের সাথে যোগাযোগ করা হয়েছে কিনা, একটু ভালো প্রশ্ন একটু ভালো জবাব দেই। আমি গত 5 বছর ধরে কন্টিনিউয়াসলি জনাব তারেক রহমানের ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করে আসতেছি, লিখিত, মেইল, ফোন, কথা সবকিছুতে উনি আমাকে ইন্টারভিউ দিয়েছেন, মানে দিবেন বলে সর্বশেষ কথা দিয়েছেন, মানে আই ডোন্ট নো। তারপরে গোলাম মুর্তজা ভাই, আপনার কাছে একটু শুনতে চাই যে এই যে জুলকারনাইন সাহের তথ্য পাচ্ছেন, এখন তথ্যের কথা আপনি বাদ দেন, নর্মাল প্রসিডিওরগুলি কি ফলো করা হয়েছে? হাদিকে যখন গুলি করা হয়েছে তারপরে সিসিটিভির ফুটেজকে দেখা তারপরে লোকগুলিকে নাকি একটু দেরি করা হয়েছে, নাকি উদরপিণ্ডি আলমগীরের ঘাড়ে চাপানোর চেষ্টা করা হয়েছে? আপনি কি আমাকে একটু বলবেন যে এটা কি আসলে ইচ্ছা করে করা হয়েছে, কম করে করা হয়েছে, কি করা হয়েছে? এখন এই যে এই এই হাদির উপরে ঘটনার পরে আমি যে বক্তব্যগুলো লক্ষ্য করলাম, সেই বক্তব্যগুলো ওই সময় আমি লক্ষ্য করতাম যে একটা টিম ধরতে অভিযান চালাতে গেছে, অভিযান চালাতে গিয়ে অনেক দূর পর্যন্ত গেল, এখান থেকে ওখানে গেল, ওখান থেকে ওখানে গেল, তারপরে একজন সোর্স খুঁজে বের করলো, সোর্স খুঁজে বের করলে তার বাড়িতে গেল, ঘেরাও করলো, ঘেরাও করতে গিয়ে শেষ পর্যন্ত আর কালা জাহাঙ্গীরকে পেল না। কেন পেল না? ঠিক তার 5 মিনিট আগে কালা জাহাঙ্গীর সেখান থেকে চলে গেছে। এই যে গল্প, এই গল্পটা আমি এই হাদির গুলি করার পরেও আরেকবার শুনলাম। যেহেতু আমরা এই যে গল্পগুলো দেখছি, এই গল্পগুলোকে আমি মনে করছি যে এই গল্পগুলোকে গণমাধ্যমকে সরবরাহ করা হচ্ছে এবং অমুকের সহযোগীকে ধরা হচ্ছে, অমুককে ধরা হচ্ছে। এইগুলো আমার কাছে খুব একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা মনে হচ্ছে না, আমি সরকারের ভেতরের অংশ হওয়া সত্ত্বেও। আজকে বিজয় দিবস বলেই শুধু না, ডিসেম্বর মাস আসলে নানা ধরনের আলাপ আলোচনা আমরা শুনি, কিন্তু এইবারে ডিসেম্বর মাসটা অনেকখানি আলাদা। আপনি নিজেও উল্লেখ করছেন, আমি গতকালে আপনার একটা অনুষ্ঠানে দেখতে পাইলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে একটা নতুন ইতিহাস সৃষ্টি, শহীদ বুদ্ধিজীবী দিবসটার সময় আমরা এটা শুনছি যে বুদ্ধিজীবীদের মারছে হচ্ছে কারা, এইটা নিয়ে ভারতরা ছাত্রদের আন্দোলন সংগ্রাম, পাকিস্তানের পতাকা গিয়ে এখানে আইকে আসবে, সেই জন্য আবার কতজন এটার মধ্যে এটা বিএনপির কেন্দ্রীয় নেতা তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেকেই বারবার জামায়াতের একাত্তরের ভূমিকা স্মরণ করে দিতে চাইতেছেন, কিন্তু সেই ক্ষেত্রে আমার আপত্তি আছে। এই জামায়াতের সঙ্গে এতদিন মিলামিলা রাজনীতি বিএনপিই করছে আসলে, তো কিন্তু আমরা আসলে কোথায় যাব? মানে আমাদেরকে যেগুলি গিলতে হইতেছে, গিলাটা কি পরিমাণ আপনি আমাদের দেখেন। এই যে আমি এই কথা বলতেছি, তখন আমাদেরকে একজন দর্শক, ওনার নাম তো বুঝে না, তবু একটু বলি, সারোয়ার MD X7H, খালেক মহিউদ্দিন, তোমাকে বারবার বলতেছি ভারতের কোনো ব্যাপারে দালালি করবে না, বাংলাদেশে দেশপ্রেমিক সাংবাদিক হিসেবে যদি থাকতে চাও তাহলে ভালো। মানে 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 এই যে এই ইউনূস সরকার আসার পরে স্বাধীনতার বয়ানটা চেঞ্জ হলো কেমন, আমি জিনিসটা বুঝলাম না। আমি আপনাকে এই যে আপনি বললেন যে আপনার বিভিন্ন ভাবে তারা উল্টাপাল্টা মন্তব্য করছে, আপনার সাথে কথা বলতে বলতে আই রিসিভড আ টেক্সট যেখানে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মোহাম্মদ নজরুল ইসলাম মন্তব্য করেছেন, মুজিব বাহিনীর গণহত্যার জবাবেই পাকিস্তানি সেনাবাহিনী 25শে মার্চ ক্র্যাকডাউন চালায়, দৈনিক ইত্তেফাকের সংবাদ। তো এটা যদি কেউ মন্তব্য করেন পাকিস্তান সেনাবাহিনী কেন ক্র্যাকডাউন চালিয়েছিল এবং এটা নাকি মুজিব বাহিনীর গণহত্যার জবাবে চালানো হয়েছিল, এই ধরনের মন্তব্য করে আমার মনে হয় যে এখন আমরা 55 বছর পরে আমরা কিন্তু আসলে বুঝি, জানার বহুত উপায় আছে। কিছু লোকজন হয়তো তাদের জানার সুযোগ কম, তারা হয়তো আপনার পড়াশোনার এত করতে পারেন নাই অথবা এত বেশি গবেষণার সুযোগ নাই, তারা দে রিসর্ট টু ইউটিউব, সোশ্যাল মিডিয়া, এবং এখানে কিছু লোকজন জঘন্য প্রকৃতির লোকজন যা বলছে তারা সেখান থেকেই নেওয়ার চেষ্টা। স্যার আপনি খেয়াল করেন, সরকারের একজন প্রেস মিনিস্টারের দায়িত্বপ্রাপ্ত ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার, উনিও যদি স্বাধীনতা নিয়ে একটা কথা বলেন, উনি আজকে সবুজ পাঞ্জাবি পরে আসছে, 50,000 গালি খাবে এই পাঞ্জাবি পরার জন্যই। মানে এবং এগুলিকে কি সরকার থেকে উৎসাহিত করা হয় কিনা এটা আমার একটু বুঝতে ইচ্ছা করে, কারণ আমি সরকার থেকে উৎসাহিত করা হয় কিনা, আমি তো আপনাকে বললাম যে যেই ব্যক্তি বাংলাদেশের আপনার বিজয় দিবসে নিয়ে কথা বলার মতো ধৃষ্টতা দেখায়, যে বলতে পারে যে আমি 16 ডিসেম্বর বিজয় দিবস মানি না, তাকে আপনি আবার সরকারি অনুষ্ঠানে দাওয়াত দেন কেন? আমি জনাব গোলাম মুর্তজার কাছে এই প্রসঙ্গে আমার প্রশ্ন হচ্ছে, গতবারের মতো এইবারও বিজয় দিবসের কুচকাওয়াজ এই সরকার করে নাই, এই সরকার মানে মুর্তজা ভাই। এবং আজকে যেটা হয়েছে, আমি যেটা দেখেছি যে জাম্প দিচ্ছে, একটা ফানি ক্যারেক্টার আছে ওইখানে, আশিক নাম, এবং এটা সে আবার হাদির
হেলমেট, ছবি আঁকা হেলমেট সহ সে ওটা নিয়ে জাম্প করেছে, এবং সেনাবাহিনীর 54 জন লোক আছে ওইখানে, বাট সেই ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে চিফ অ্যাডভাইজার পেজ থেকে তার ছবি দেওয়া হচ্ছে, তাকে পোর্ট্রে করা হচ্ছে। কেন ভাই, সে তো ফৌজের কেউ না, সে কোনো একটা চান্সে সে ওখানে গিয়ে ঢুকে গেছে, তাকে পোর্ট্রে করতে হচ্ছে। যদি ইন্সপায়ার করার জন্য 16 ডিসেম্বরকে মনে রাখার জন্য একজন সিভিলিয়ান, যদি যেই সিভিলিয়ান আসলে মানে প্যারাট্রুপিং তো আসলে সিভিলিয়ানরা সাধারণত করে না, যেহেতু সিভিলিয়ান হিসেবে উনি করেন, সেইটা একটা মানে আমি খুব মানে এটাতে আমার খুব একটু আপত্তি, আমি দেখি না আর কি, যে সিভিলিয়ান প্যারাট্রুপার তো আমরা আগে দেখি নাই আসলে সাধারণত, মানে অনন্ত জলিলের সিনেমা ছাড়া, অনন্ত জলিলের সিনেমা ছাড়া না মানে আমরা আমিও কখনো দেখি নাই। ও আচ্ছা, সেইটাও একটা কথা। আমি একটু গোলাম মুর্তজা ভাই আপনার কাছে একটু জানতে চাই যে বিজয় দিবসে কুচকাওয়াজ হয় নাই পরপর 2 বার, এটার কি কোনো রিজন আছে? মানে না, ধরেন এসের একটা পরিবর্তিত পরিস্থিতিতে 5ই আগস্টের পরে এখন কোন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বিজয় দিবসের কুচকাওয়াজ হবে না, সেটা সরকারের জায়গা থেকে বলতে পারবে। ওয়াশিংটনে বসে, দূতাবাসে বসে আমি এই জায়গাটা থেকে কোনো মন্তব্য করতে চাই না। এটা নিয়ে নিশ্চয়ই কোনো লজিক্যাল গ্রাউন্ড ছিল, সেই কারণে হয়তো করতে পারে না। কিন্তু যেহেতু মুক্তিযুদ্ধের ইতিহাস জামাতের পক্ষে তো আসলে বলাও সম্ভব নয়, পালন করাও সম্ভব নয়, কারণ জামাত সেই সময়ে যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল এটা তো তারা নিজেরাও স্বীকার করে। আমরা একরকম করে জানি আর তারা আরেক রকম করে বলে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে ঘুরিয়ে ফিরিয়ে তাদেরকেও বলতে হয় যে হ্যাঁ, আমরা 1971 সালে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলাম, আমরা অখণ্ড পাকিস্তান চেয়েছিলাম, ইত্যাদি ইত্যাদি তাদের বলতে হয়। কিন্তু যেহেতু প্রকৃত ইতিহাসটা তারা বলতে পারে না, কখনো তারা এই জায়গাটিতে চুপ থাকে, কখনো সুবিধাজনক সময় তারা যখনই পায় তখনই তারা এক ধরনের দাম্ভিকতা দেখায়। বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছিল, ভারত সেই যুদ্ধে আমাদেরকে সহায়তা করেছিল। যুদ্ধের একটা পর্যায়ে এসে ভারত পাকিস্তান যুদ্ধ করেছে। বাংলাদেশের এই ফ্রন্টটা ছাড়াও আরো 2টি ফ্রন্টে ভারতের সঙ্গে যুদ্ধ হয়েছে পাকিস্তানের, 3টি ফ্রন্টে পাকিস্তানের যুদ্ধ হয়েছে। বাংলাদেশের তো যুদ্ধ করেছে একটা ফ্রন্ট, একটা জায়গাতে। বাংলাদেশের ভেতরে থেকে, পূর্ব পাকিস্তান তার ভূমিতে থেকে পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ করেছে। আর ভারত তার ভারতের থেকে এসে বাংলাদেশের একটা ফ্রন্ট, আরো 2টা ফ্রন্টে যুদ্ধ করে পাকিস্তানকে পরাজিত করেছে। ডেফিনেটলি আমাদের যুদ্ধে আমরাই পাকিস্তানকে পরাজিত করেছি, ভারত আমাদের সহায়তা করেছে। এই ইতিহাস আমাদের, এর বাইরে কোনো ইতিহাস নাই। এই ইতিহাস নিয়েই আমাদের থাকতে হবে। ভারত পাকিস্তানকে পরাজিত করেছে, কোনো সন্দেহ নাই। ভারত এই কৃতিত্ব নেবেই, নরেন্দ্র মোদী এই কৃতিত্ব নেবেই। সেটা নিয়ে আমার কথা থাকলে আমি কথা বলবো, কিন্তু সেটা নিয়ে আমি হা হা হি হি কান্নাকাটি এইগুলো করার কোনো মানে হয় না। আমি মুর্তজা ভাই, আমার প্রশ্নটা হচ্ছে মুক্তিযুদ্ধকে, বিজয়কে, 71কে ভারতের বা আওয়ামী লীগের সম্পত্তি কেন মনে করা হইতেছে? কেন মনে করা হইতেছে মুক্তিযুদ্ধকে আঘাত করলে আওয়ামী লীগ আঘাত পাবে? মানে ওইটা তো সাংঘাতিক আওয়ামী লীগের ফিরে আসার জায়গা। এটা মনে করার যথেষ্ট কারণ আছে, কারণ আওয়ামী লীগ গত কয়েকটা বছর, গত 15-16 বছর সিচুয়েশনটা এমন করেছে যে তারা মুক্তিযুদ্ধকে ওয়েপনাইজ করেছে তাদের পলিটিক্যাল, তারা মুক্তিযুদ্ধ বিক্রি করছে, খারাপ কাজ করছে। আপনি যে কারণে যে চালে কাকর মেশাইছে তারে খারাপ কইতে গিয়ে আপনি চাইল খারাপ করবেন না? সেটা অবশ্যই না। সেটা এখন এটা যারা করছে, এই কাজটা যারা করছে তারা অবশ্যই একটা উদ্দেশ্য নিয়ে করছে। রক্ষা করে যেটা করছি এখন আমাদের ভেতরের অতি ক্ষুদ্র একটা অংশ, আমি আবারও বলছি অতি ক্ষুদ্র একটা অংশ এই ধরনের লম্ফজম্প করছে। সেই লম্ফজম্পে মুক্তিযুদ্ধকে অপমান এবং অসম্মান করা হচ্ছে, সেটা খুবই ক্ষুদ্র একটা অংশ। আপনার যে প্রশ্ন, সেই জায়গাটার উত্তরটা জানা দরকার যে এরা কি করে এটা করতে পারছে। সরকার ফু দিচ্ছে কিনা, কেন সরকার ফু দিচ্ছে কিনা, এটা হচ্ছে আমার প্রশ্ন। সরকার ফু দিচ্ছে না, কিন্তু সরকার রিঅ্যাক্ট করছে না। হয়তো সরকার ফু দিচ্ছে, আমি সেটা মনে করি না। তাহলে তো সরকার রিঅ্যাক্ট করা উচিত। আমি বললাম যে লোক বলতে পারে যে 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস, আমি মানি না, সে তাহলে রাষ্ট্রীয় কোনো অতিথিশালায় অথবা রাষ্ট্রীয় কোনো ফাংশনে সেখানে ইনভাইটেড হচ্ছে। অবশ্যই তাদেরকে উৎসাহিত করা হচ্ছে। জনাব গোলাম মুর্তজা ভাই তার জায়গা থেকে এটা বলছে যে রিঅ্যাক্ট আমার জন্য আমি আপনি কিভাবে ডক্টর ইউনূসের যদি আপনি দেখেন, ডক্টর ইউনূস 1971 সাল মুক্তিযুদ্ধের পুরো সময়টাতে যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন। সেই
সেই আমাদের সাবেক অর্থমন্ত্রী আওয়ামী লীগের আবুল মাল আব্দুল মুহিত সহ এইখানে তারা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন, মুক্তিযুদ্ধের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন। তারপরে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে ফিরে গেছেন। ওই ইতিহাস যদি আপনি খোঁজ করতে যান তাহলে দেখবেন অত্যন্ত গৌরবের ইতিহাস। এখন সেই রকম একজন মানুষ সরকার, সেই রকম একজন মানুষের যে সরকার, সেই সরকারের একজন মানুষ হিসেবে আমি অত্যন্ত গর্বিত। কিন্তু সেই সময় যখন ক্ষুদ্র একটা অংশ যখন মুক্তিযুদ্ধকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ৭১-কে তুচ্ছ তাচ্ছিল্য করে, ১৬ই ডিসেম্বরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, সেটার জন্য আমি খুবই ব্যথিত হই। যে যাদের বৈধ অস্ত্রের লাইসেন্স ছিল, যারা জমা দিয়েছেন তাদের অস্ত্রের লাইসেন্স ফেরত দেওয়ার চিন্তা করছে সরকার, এবং নতুন যারা অস্ত্রের লাইসেন্স চাইবে তাদেরকেও লাইসেন্স দেয়া হবে। এইখানে আমি সরকারের ভেতরেও বলার চেষ্টা করেছি, এই অনুষ্ঠানের মধ্য দিয়েও বলার চেষ্টা করি, সত্যি সত্যি যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের সরকারের এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি এরকম সিদ্ধান্ত নেয় তাহলে আরেকটা ডিজাস্টার হওয়ার সম্ভাবনা আছে, আমি আমার ক্ষুদ্র বিবেচনা থেকে বুঝি। আরেকটি টকশোর উপাদান প্রথমত কথা, এই মুহূর্তের প্রধানতম দায়িত্ব হচ্ছে বৈধ অবৈধ যত অস্ত্র এখনো যদি বাইরে থেকে থাকে সকল অস্ত্র নিজেদের হেফাজতে নেয়া, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনীকে আমি এর মধ্যে অংশ মনে করছি, দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে ভূমিকা রাখা। আপনি যদি এখন অস্ত্র ফিরিয়ে দেন এবং যদি আবার নতুন অস্ত্র দিয়ে দেন, দেখবেন আবার অনেক সন্ত্রাসী অস্ত্রের লাইসেন্স পেয়ে যেতে পারে। এই জায়গাটাতে আমাদের সরকারের সংশ্লিষ্ট যে দপ্তর আছেন তাদের অতিরিক্ত সতর্কতা প্রত্যাশা করি। আমি একদম এই ব্যাপারে একমত। আমি যেহেতু কিছুদিন ম্যাজিস্ট্রেসি করছি, আমি জুডিশিয়াল মুন্সিখানাতেও অ্যাটাচ ছিলাম, আমি দেখছি যে অস্ত্রের লাইসেন্স দেয়া নেয়ার মানে যেটা বলতে চাচ্ছি, সরকার যদি ওকে লাইসেন্স দিত বা সবাইকে লাইসেন্স দিত, এইটা ঘোষণা না করা 100 ভাগ উচিত ছিল। দুই রকম কারণে, অনেকের কাছে অস্ত্র যাবে এবং যারা সেই নিরাপত্তাবাদ, সেই লাইসেন্স নিবে না, তারা পড়বে হচ্ছে ঝুঁকির মুখে। এটা খুবই সাংঘাতিক একটা খারাপ কাজ হয়েছে এই ঘোষণাটা দেওয়া। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, মানে মাই গড, আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি যদি আমার কথা শোনেন প্লিজ আপনি এক্ষণ পদত্যাগ করেন।